ভুলে যাও ব্যথা দুঃখ কষ্ট কান্না বেদনা শোক, নবপ্রভাতের পূর্ণ আলোয় জীবন পূর্ণ হোক। গ্লানি জড়া পাপ তপন দহনে পুড়ে হয়ে যায় খাক, কালবৈশাখীর ঝান্ডা উড়িয়ে ওই আসে বৈশাখ। মান্যবর রাষ্ট্রদূত মহোদয়, প্রিয় সহকর্মী বৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, সবাইকে বাংলা নববর্ষ 1428-এর বিলম্বিত শুভেচ্ছা, শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার সুন্দরতম আনন্দ প্রকাশের দিন। নববর্ষের উজ্জ্বল প্রত্যুষ আমাদের হৃদয়কে প্রজ্জ্বল করে সম্মিলনের পবিত্র চেতনায়। অতীতের অপ্রাপ্তি ভুলে চিত্তলোক নেচে ওঠে সত্য ও সুন্দরের আবাহনে। বৈশাখ মাসটি বাঙালির জীবনে আর এক দিক দিয়ে ব্যঞ্জনাময়। এই বৈশাখ মাসেই জন্ম নিয়েছিলেন বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গত 25শে বৈশাখ ছিল বিশ্বকবির 160তম জন্মবার্ষিকী। অন্যদিকে 11ই জ্যৈষ্ঠ ছিল আমাদের জাতীয় কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। করোনা পরিস্থিতির জন্য এবছর আমরা এই মাহেন্দ্র ক্ষণগুলো একটু বিলম্বে হলেও একসাথে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। তাই জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে আজকের এই বর্ষবরণ এবং রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই থাকছে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের শুভেচ্ছা বক্তব্য। আমি এখন মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং দূতাবাসী আমার প্রিয় সহকর্মী বৃন্দ, শুভ অপরাহ্ন। সবাইকে বাংলা নববর্ষ 1428 ও রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কোভিড মহামারীর কারণে এবং পবিত্র রমজান মাসের কারণে আমাদের নির্ধারিত সময় একটু পরে এবং স্থানীয় স্বাস্থ্যবিধি মেনে আমরা ভার্চুয়ালি বাংলা নববর্ষ ও রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। শুধু বাঙালি নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব, কেননা পৃথিবীতে প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সাথে সম্পর্কিত, কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় অনুসন্ধান। এটি বাংলাদেশের সার্বজনীন লোক উৎসব। উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতিকে এক অবিস্মরণীয় মেলবন্ধনে আবদ্ধ করেছে। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য লীলাভূমি বাংলাদেশকে ঐতিহ্যগতভাবে করেছে আরো বর্ণিল, আরো সমৃদ্ধ। তাই বাঙালির যাপিত জীবন, শিল্প সাহিত্য, স্বাধীনতার ইতিহাস প্রায় সর্বত্রই পহেলা বৈশাখের ব্যাপক প্রভাব আমরা দেখতে পাই। কৃষিকাজ, খাজনা আদায় সুবিধার্থে ফসলি হিসেবে বাংলা পত্রিকার প্রবর্তন হলেও কালক্রমে তা আমাদের সংস্কৃতি ও কৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে ইট পাথরের আধুনিক শহর সবখানে পহেলা বৈশাখ উৎসবের আমেজে মেতে ওঠে সকল পেশা, সকল ধর্মের মানুষেরা। এই উৎসবের নেই কোনো শ্রেণীভেদ, নেই কোনো বৈষম্য। এভাবে একটি সহিষ্ণু, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল জাতি হিসেবে আমাদের এগিয়ে যেতে যুগ যুগ ধরে অনুঘটকের কাজ করে আসছে পহেলা বৈশাখ। প্রিয় সুধী, বাংলাদেশের শিল্প সাহিত্যের একটি উল্লেখযোগ্য অংশ দখল করে আছে বাঙালির এই উৎসব। রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে হালের প্রায় সকল কবি সাহিত্যিক বৈশাখ নিয়ে বহু সাহিত্য রচনা করেছেন। আমাদের সাহিত্য ভান্ডারকে করেছেন নান্দনিক সমৃদ্ধ। আমরা যদি আরো গভীরভাবে দেখি তাহলে দেখবো আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও পহেলা বৈশাখের অনবদ্য অবদান রয়েছে। পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীত ও বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ শুরু হলে
ছায়ানট পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রতিবাদ ছিল ওই আয়োজনের একটি মূল প্রতিপাদ্য ছিল। সেই থেকে আমাদের জাতীয় জীবনের পহেলা বৈশাখ লাভ করে নতুন মাত্রা। সে কারণেই স্বাধীনতার পরপরই 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন এবং দিবসটিকে একটি জাতীয় উৎসব হিসেবে স্বীকৃতি দেন। শুধুই পহেলা বৈশাখের উৎসব আজ বাংলাদেশের ভূখণ্ড পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশের হাত ধরে এই উৎসব আজ সার্বজনীন, বিশ্বজনীন হয়ে গেছে। আমি মনে করি পহেলা বৈশাখের যে অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সমৃদ্ধির বন্ধন এবং সাংস্কৃতিক সমৃদ্ধতাই সবাইকে উৎসবে আকৃষ্ট করে। তাই আজকের এই দিনে আমি আশা করি যেন এই চেতনা আমাদের সবার মাঝে এবং আগামী প্রজন্মের মাঝে চিরজাগরুক হয়ে থাকে। প্রিয় সুধী, আপনারা জানেন বাংলা নববর্ষের পাশাপাশি আজকে আমরা আরো একটি দিবস উদযাপন করছি, আর তা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যের এই অতুলনীয় দুই দিকপালের উপস্থিতি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে করেছে পরিপূর্ণ। তাদের লেখনীর শৈল্পিক বিন্যাসের ভিন্নতা থাকলেও দুজনেই ছিলেন সাম্যের কবি, গেয়েছেন মানবতার জয়গান, ছড়িয়েছেন অসাম্প্রদায়িকতা। কৃষকের জীবন ঘনিষ্ঠ এবং মাটি ও মানুষের সাহিত্যের অপেক্ষায় ছিলেন দুজনেই নিন্দা করেছিলেন শিল্প সাহিত্যিকদের শৌখিন মজদুরির। আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনেও তাদের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। হয়তো তাই রবীন্দ্রনাথ এসো হে বৈশাখ, এসো এসো গান আমরা ছাড়া যেন আমাদের বৈশাখ উদযাপন হয় না, তেমনি নজরুলের ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ছাড়া আমাদের ঈদ উৎসব অপূর্ণ রয়ে যায়। প্রিয় সুধী, রবীন্দ্রনাথকে বলা হয় ভার্সেটাইল জিনিয়াস। তার ছিল বহুমুখী প্রতিভার এক বর্ণময় কর্মজীবন। একাধারে তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। বাংলা সাহিত্যের সব ধারাই তার লেখনী সমৃদ্ধ। বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতির বিকাশে তার অসামান্য অবদান রয়েছে। তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ ও মনন, যা বয়ে আনে বিশ্ব অঙ্গনে এক বিরল সম্মান। সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও একজন ব্যক্তি ও একজন সাহিত্যিক হিসেবে তিনি সারা জীবন প্রতিবাদী ভূমিকা পালন করে গেছেন। পাশ্চাত্য শিক্ষা ও জলুষ্ম জীবন দ্বারা প্রভাবিত হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সাধারণ মানুষের পক্ষে, শোষিতের পক্ষে, কাজ করেছেন গ্রাম ও গ্রামের কৃষকের উন্নয়নে। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সত্য ও সুন্দরের মতো সমগ্র বাঙালির হৃদয়ে এবং বাংলা সাহিত্য জগতে পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন ঐশ্বর্য। বাঙালি তাই তার প্রতিটি সংকটে, প্রতিটি সংশয়ে আশ্রয় নেন রবি ঠাকুরের সৃষ্টির কাছে। প্রিয় সুধী, বাংলা সাহিত্যের আরেক স্বর্গীয় উপহার হলেন কাজী নজরুল ইসলাম। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা বংশগত যশ তার ছিল না, তারপরও তিনি সংগ্রামী জীবনের এক মহানায়ক সুলভ প্রতিচ্ছবি, অসীম অনুপ্রেরণার উৎস। শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা, অন্যায়, অবিচার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন এক রুদ্রমূর্তি, যার বহিঃপ্রকাশ তিনি তার সাহিত্যকর্মে ঘটিয়েছেন। কর্মজীবনের সৈনিক নজরুল সাহিত্য মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অদম্য বিপ্লবী এক সৈনিক। তাই তাকে বলা হয় বিদ্রোহের কবি। তার অনন্য স্বীকৃতি হলো তিনি বাংলার কবিতাকে প্রান্তিক জনগণের সাথে সংযুক্ত করেন। কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মুচি, কুলি, ভাড়াঙ্গনা সমাজের নিচুতলায় বসবাসকারী এই জনগোষ্ঠী নজরুলের মাধ্যমে বাংলা কবিতায় প্রবেশাধিকার অর্জন করেছে। তাছাড়া তিনি বাঙালি মুসলমানের সঙ্গে বাংলা সাহিত্যের সম্পর্কে আরো গভীর করেন। ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর প্রভাবে আমাদের এই অঞ্চলে
সে সময় সাম্প্রদায়িকতার যে বীজবাপের সৃষ্টি হয়েছিল তার ঢেউ কিছুটা হলেও বাংলা সাহিত্যে পড়া শুরু করেছিল, কিন্তু সেই দুর্ঘটনা থেকে বাংলা সাহিত্যকে রক্ষা করেছিলেন কাজী নজরুল। তার সাহিত্যকর্মের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের মূল স্রোতে প্রবেশ করেছে বাঙালি মুসলমান। মানবতা, অসাম্প্রদায়িকতা ও বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে অসাধারণ সৃষ্টি সম্ভার উপহার দিয়েছেন নজরুল। এই সমস্ত সৃষ্টিকর্মের মাধ্যমে একদিকে তিনি যেমন মানব মুসলমানদের আধুনিক সাহিত্যের দিকে টেনে আনেন, অন্যদিকে অসাম্প্রদায়িকতার বাণীও প্রতিষ্ঠা করতে থাকেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে পাকিস্তান আমলে ভাষা ও সংস্কৃতি ভিত্তিক অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, যার পরিণতিতে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি কাজী নজরুলের এই অনবদ্য অবদানকে অনুধাবন করতে পেরেছিলেন। 1972 সালে কাজী নজরুলকে বাংলাদেশে নিয়ে এসে তাকে জাতীয় কবির আসনে আসীন করে বঙ্গবন্ধু শুধুমাত্র নজরুলকে সম্মানিত করেননি, বরং সমগ্র বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আপনারা অনুষ্ঠান উপভোগ করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আপনার সুন্দর বক্তব্যের জন্য। শুধু দর্শক এবং ভাই ও বোনেরা, অনুষ্ঠানের পরবর্তী অংশে যাবার আগে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা দয়া করে আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে আমি আরো অনুরোধ করছি, আপনারা দয়া করে কেউ স্ক্রিন শেয়ার করবেন না। যদি সেটা করেন তাহলে আসলে টেকনিক্যাল কারণে আমাদেরকে তাকে রিমুভ করতে হবে। তো আমি আশা করব যে আপনারা এই কাজটি করবেন না। ধন্যবাদ। শুধু দর্শক, বাঙালি জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন ও সার্বজনীন। শুদ্ধ সুন্দরের বর্ষবরণ অনুষ্ঠান যেন আমাদের অসাম্প্রদায়িক চেতনায় শক্তিময় বহিঃপ্রকাশ। প্রবাসে থাকার দরুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনার বটমূলে বসে নতুন বছরকে আমরা হয়তো স্বাগত জানাতে পারি না, তবে দূরে থাকলেও আমাদের হৃদয় মন ঠিকই মেতে ওঠে বাঁধনহারা প্রাণের উৎসবে। তাই প্রাণের এই উৎসবের শুরুটা আমাদের প্রাণের বৈশাখী গান দিয়েই শুরু করা যাক। কবিগুরুর এসো হে বৈশাখ এসো এসো নাগরিক টিভির সৌজন্যে পাওয়া এই সমবেত সঙ্গীতটিতে কণ্ঠ মিলিয়েছেন আমাদের মিশনের কর্মকর্তাবৃন্দ। জেনেভায় চিত্রায়িত এই গানটিতে কারিগরি সহায়তায় ছিলেন প্রবাসী বাংলাদেশি ভাই জনাব সাদিক জাফরুল্লাহ। এসো এসো হে বৈশাখ এসো এসো হে শাক শুনি শাশুবাই মোর চড়ে দাঁড়ায় তাপ শুনি শাশুবাই মোর চড়ে দাঁড়ায় বছরের আবর্জনা এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো হে বৈশাখ ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া
এসো এসো হে বৈশাখ এসো এসো Dani zare ni za za ni za za ni za za ni za ni ba ni za za ni za za ni za da ga ma re za ni ga za ni za za ni za za ni za ni ba ni za da ga ma re za ga ga re za ni za মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাওয়াসি রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি আনো 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 তবু আনো 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 তবু প্রলয়ের শাখ মায়ার কোন ছোটে যাক যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে গাওরায়ে বৎসরের আলোর জ্বালা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো বৈশাখ নতুন আর সবুজকে আবাহনের কাল, বৈশাখ স্বপ্ন ছোবার স্পর্ধার কাল, বৈশাখ নবসম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার হাতছানি। বৈশাখের এই স্বপ্ন ও সম্ভাবনা কবি মানুষের গভীর প্রদেশকেও আন্দোলিত করেছে বারবার। বৈশাখ নিয়ে রচিত হয়েছে অজস্র কবিতা, অসংখ্য গান, অসাধারণ সব সাহিত্যকর্ম। তাই বৈশাখ যেমন ঠাঁই পেয়েছে রবীন্দ্র সম্ভারে, তেমনি ধ্বনিত হয়েছে নজরুলের অবিনাশী ঝংকারে। সুধীবৃন্দ, এবারে রবীন্দ্র নজরুলের রচনায় বৈশাখ শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করবেন স্থায়ী মিশনের কাউন্সিলর শ্রী দেবব্রত চক্রবর্তী। থ্যাংক ইউ সঞ্চিতা। মাননীয় রাষ্ট্রদূত, প্রিয় সহকর্মী বৃন্দ, প্রবাসী ভাই বোনেরা, খুব সংক্ষেপে বাংলা বর্ষবরণের একটু আমরা বলি যে চিত্রায়িত বা পিক্টোরিয়াল কিছু দেখে নাও, এখানে কোনো ভারী কিছু নেই। সেই সাথে রবীন্দ্রনাথ এবং নজরুলের রচনায়, বিশেষত কবিতা এবং গানে বাংলা নববর্ষ কিভাবে এসেছে তারই অতি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি, কিন্তু মূলত ছবির মাধ্যমে, এখানে কোনো প্রবন্ধ ঠিক সেরকম কিছু নেই। আমরা যদি দেখি, প্রথমে বাংলা নববর্ষ বা বাংলা পঞ্জিকা আমরা যাকে বলছি, সেটি যদি সংক্ষেপে একটু আধা মিনিটে আলোকপাত করিনি। আমরা জানি যে সম্রাট আকবর বাংলাদেশে বঙ্গাব্দের প্রচলন করেন, কিন্তু তার আগে কি ছিল একটি প্রশ্ন প্রায় আমরা শুনি, তো আমি ভাবলাম এই সুযোগে একটু বলে নি। আমাদের দেশে শশাঙ্ক নামে একজন রাজা ছিলেন, যিনি বর্তমান চাঁপাইনবাবগঞ্জের যেটি কানসোনা বা কর্ণ সুবর্ণ, সেখানে থেকে বঙ্গদেশ পরিচালনা করতেন। তো তার সময় আসলে পুরনো সূর্য সিদ্ধান্ত এবং শকাব্দকে মিলিয়ে একটা বঙ্গাব্দ প্রচলিত ছিল। আর সম্রাট আকবরের সময়ে 1584 খ্রিস্টাব্দে তিনি বাংলা ফসলি সনের প্রবর্তন করেন, অর্থাৎ সেই অর্থে বাংলা নববর্ষ বা বাংলা বছর আমরা যাকে বলি, তার বয়স কিন্তু মাত্র 437 বছর। সম্রাট আকবরের সভার অন্যতম রত্ন জ্যোতির্বিদ প্রকৌশলী ফতেউল্লাহ সিরাজি এই নতুন পঞ্জিকা সমন্বয় করেন। হিজরি লুনার, অর্থাৎ আমরা যেটাকে বলি চান্দ্র বছর, তার সাথে বাংলা সৌর বছর বা বঙ্গাব্দ সৌর বছর মিলিয়ে এটি তৈরি করেন। আমরা জানি যে সাহিত্যের ক্ষেত্রে এই আজকে যে নববর্ষের যে আপিল বা এর যে আবেদন, সেটি কিন্তু সে সময় ছিল না, কারণ ওই সময় বাংলায় ছিল মূলত মধ্যযুগ। তখন আমাদের কৃষি নির্ভর সমাজে গ্রামীণ আবহে তারা পরিচালনা করতেন, জীবনযাপন করতেন, এবং মূলত চৈত্র মাসে সে খাজনা আদায়ের জন্য
পয়লা বৈশাখে প্রজাদের আনন্দ উৎসব হিসেবেই এই নববর্ষের সূচনা হয়, এটি আমরা সবাই জানি। সত্যি কথা বলতে ঊনবিংশ শতাব্দীতে অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে কলকাতার নাগরিক সমাজে প্রথম বাংলা নববর্ষের পালনের কিছু কিছু ইতিহাস আমরা পাই, এবং সেইটি আমরা যেটা মনে করি যে হালখাতা, সেখান থেকে আসে। এরপরে আমরা জানি যে দীর্ঘ সময়ে হালখাতাই চলতে থাকে নববর্ষের উৎসব হিসেবে। পরবর্তীতে 1981 সালে পাকিস্তান আমলে যখন জেনারেল আইয়ুব খান রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেন, তখন পুরো পাকিস্তান তার বিরোধিতা করে এবং প্রতিবাদ হিসেবে সেই সময় থেকে আসলে বাংলা নববর্ষের যে রিইনফোর্স ধারা সেটি চালু করেন। এরপর থেকে নিয়মিতভাবে 1967 সাল থেকে ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে এটি আমাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। মাননীয় রাষ্ট্রদূত যেমনটি বলছিলেন, 1972 সালে বঙ্গবন্ধু পয়লা বৈশাখকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন, এবং 1980-র শেষ দশক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্ররা নিয়মিতভাবে যে মঙ্গল শোভাযাত্রা বের করেন, এটি আজ ইউনেস্কোর তালিকায় বিশ্ব ঐতিহ্যে যুক্ত হয়েছে। ফলে এটি এখন আমাদের বাংলাদেশের সার্বজনীন উৎসব। তো এটি ছিল মোটামুটি পয়লা বৈশাখ নিয়ে একটুখানি ছোট্ট সার কথা। এরপরে আমরা যদি চলে যাই পার্টিকুলারলি রবীন্দ্রনাথে, তো রবীন্দ্র রচনা বিপুল, যেমন স্যার বলেছেন। তো আমি এখানে রবীন্দ্রনাথের কতগুলো আঁকা ছবি এনেছি। যে রবীন্দ্রনাথ যেমন কবি, সাহিত্যিক, দার্শনিক, তিনি কিন্তু একজন খুব নামকরা চিত্রকরও ছিলেন তার সমসাময়িক কালে, এবং ইউরোপে বহু চিত্র প্রদর্শনী হয়েছে। এগুলোর মধ্যে যদি আমরা দেখি, তিনি প্রকৃতির রঙকে নিজের রঙে মিশিয়ে, নিজের কল্পনার রঙে মিশিয়ে এই ছবিগুলো এঁকেছেন, এবং সেটা আসলে তার নববর্ষের স্পিরিট। যেমন আমরা তার দুটো পার্টিকুলার কবিতা যদি খুব সংক্ষেপে রেফারেন্স দিই, একটি হচ্ছে বর্ষ শেষ আর একটা বৈশাখ। বর্ষ শেষে যেমন আসছে যে চৈত্র অবসানে কি হয়, যে আমাদের যে পুরাতন হিয়া সেটা ক্লান্ত বর্ষের যেমন গান গায়, আবার একইভাবে মুক্ত বাতায়নের দিকে আমরা তাকিয়ে থাকি, তো সেটা হচ্ছে নববর্ষের দিকে আমাদের তাকিয়ে থাকা। তো সেটাকেই উনি আসলে পরবর্তীতে জেট টেনেছেন বা আবাহন করেছেন বৈশাখের কঠিন বৈরাগ্যের মূর্তি হিসেবে, যে হে ভৈরব, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুমি বিষাণ ভয়াল, করে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। তো আমরা যে গানটি গাই আসলে নববর্ষে যে এসো হে বৈশাখ, এসো এসো, তো মূলত সেই রুদ্র বৈশাখেরটা কল্পনা করি যে আমাদের বছরের যত গ্লানি সেটি যাতে চলে যায়, পুরাতন পাপ সেগুলো যাতে দূর হয়ে যায়। তিনি অন্যত্র আরেকটি কথা বলেছেন, এটা আমরা সবাই জানি যে খুব কমন একটা কোটেশন, যেখানে বলেছেন যে বন্ধু হও, শত্রু হও, যে যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বর্ষরের সাথে পুরাতন অপরাধ যত। এভাবে পয়লা বৈশাখ বা নববর্ষ বাঙালি জীবনে একটা রিকনসিলিয়েশন বা মিলনের পুনর্মাত্রাও যোগ করে। একইভাবে রবীন্দ্রনাথের অনেকগুলো গানে এবং মূলত শান্তিনিকেতন যে প্রবন্ধ গ্রন্থ, সেখানে অনেকগুলো অভিভাষণে তিনি নববর্ষ পয়লা বৈশাখকে স্বাগত জানিয়েছেন। সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের এই রচনার মধ্যেই বাঙালি সাহিত্যে বা সংস্কৃতিতে যে আজকে পয়লা বৈশাখ বা নববর্ষের ব্যাপকতা, সেটি তিনি আমাদের ঐতিহ্যগতভাবে প্রথম সূচনা করিয়েছেন। এখন আমরা যদি দেখি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় কিছু নববর্ষের স্পিরিট, এখানে কাজী নজরুল ইসলামের ব্যাপারে যেটা বলতে হয় যে তিনি সাহিত্যে নববর্ষ বা যেটা এলিট উৎসব সেভাবে নজরুল সেটা দেখতে চাননি। তিনিও বৈশাখের যে স্পিরিট, অর্থাৎ এই তাপদাহ দিয়ে যে একটা বিদ্রোহের স্পিরিট, পুরাতনের আবর্জনাকে ফেলে দিয়ে নতুনকে আবাহন করা, সেটি কাজী নজরুল দেখিয়েছেন। তার প্রথম যে দৃষ্টান্ত আমরা পাই সেটা হচ্ছে প্রলয়োল্লাস কবিতাতে, যেখানে বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, বজ্র শিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপরে আমরা যেটি দেখি কাজী নজরুলের যে বিদ্রোহী কবিতার মধ্যেও কিন্তু তিনি সেই বৈশাখীর আবার আবাহন করেছেন, যেখানে বলেছেন আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। এখানে আমরা দেখতে পাচ্ছি বৈশাখ নজরুলের কাছে বিদ্রোহের একটা স্পিরিট, অর্থাৎ পুরাতন বা জ্বরের অবসান হিসেবে তিনি বৈশাখে আবাহন করেছেন। একইভাবে যখন আমরা কারারই লৌহ কপাট গানটা শুনি, তখনও কিন্তু দেখি উনি বলছেন নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, লাথিমার ভাঙড়ের তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা। তেমনি ভাবে পুরো নজরুল রচনা জুড়ে যে বিদ্রোহের যে অসামান্য ব্যাপ্তি এবং প্রশস্তি, তার মূলে বৈশাখের যে স্পিরিট বা মূল সুর, সেটা কিন্তু সতত বর্তমান। এরপরে আমরা একদম শেষের দিকে চলে আসি।
এখানে আমি বাংলার আবহমান কিছু চিত্র তুলে ধরেছি। এখানে আপনারা যারা প্রবাসী আছেন নিশ্চয়ই দেশের কথা মনে পড়বে। তো ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাই, যাতে আমরা নগর এবং গ্রামের একটা সমন্বিত প্রয়াস আমরা লক্ষ্য করি। গ্রামীণ মেলা বাংলাদেশের একটা অত্যন্ত পুরাতন ঐতিহ্য, এবং সবশেষে আমাদের যে মানে পান্তা ইলিশটি যোগ হয়েছে সেটা আসলে নগর জীবনের দোতনা। এটি নগর জীবনে নাগরিকরা আমরা যোগ করেছি, এটা গ্রামীণ ছিল না, কিন্তু গ্রামে মূলত মেলাতে আমরা দেখেছি। তো এই রঙিন ছবিগুলোর মধ্যে আমাদের প্রবাসী ভাই বোনরা আশা করি তাদের শৈশবে বা কৈশোরে ফিরে আসা স্মৃতি কিছুটি অবলোকন করবেন, এবং তাহলে আমাদের বৈশাখ উদযাপন এবং রবীন্দ্র নজরুলের রচনার মাধ্যমে বৈশাখের যে স্পিরিট সেটি উদ্বোধন করা সার্থক হবে। সকলে ভালো থাকুন। পয়লা বৈশাখ এবং বাংলা নববর্ষ সকলের জীবনে অশেষ মঙ্গল এবং কল্যাণ বয়ে আনুক। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রী দেবব্রত চক্রবর্তীকে একটি অসাধারণ সুন্দর চিত্রময় বর্ণময় প্রবন্ধ পরিবেশনের জন্য। শিল্প সংস্কৃতির প্রাচুর্যে মোড়ানো আমাদের এই প্রিয় বাংলাদেশ। আমাদের রয়েছে বৈচিত্র্যময় সঙ্গীত সম্ভার, যার অন্যতম একটি ধারা হচ্ছে লোকসঙ্গীত। আবহমান বাংলার নিজস্ব এই সঙ্গীত ধারায় গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা, সুখ দুঃখের কথা জীবন্ত হয়ে ফুটে ওঠে। আমাদের কালজয়ী লোকসঙ্গীত শিল্পীরা সঙ্গীতের এই বিশেষ ধারাকে নিয়ে গেছেন অবিশ্বাস্য এক উচ্চতায়, যেখানে জীবন, জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গেছে। এবার বাউল সম্রাট ফকির লালন শাহর তুমুল জনপ্রিয়তা পাওয়া একটি লোকগীতি পরিবেশন করবেন স্থায়ী মিশনের প্রথম সচিব জনাব মোহাম্মদ আলমগীর কবির। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পূজতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পূজতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি। কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা। তাগে এক পাগলা বেটা, তাগে এক পাগলা বেটা, বসে একা একেশ্বরী। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সারে নয় দরজা তারি। উপর নিচে সারি সারি, সারে নয় দরজা তারি। লালন কয় যেতে পারি,
লালন কই যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারি ধন্য ধন্য বলি তারি বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পূজতা করি ধন্য ধন্য বলি তারি ধন্য ধন্য বলি তারি ধন্য ধন্য বলি তারি। ধন্যবাদ। 1941 সালে ভারতবর্ষে নন্দিনী শিরোনামে একটি চলচ্চিত্র মুক্তি পায়। কবি নজরুলের ছেলেবেলার বন্ধু শৈলজা নন্দ মুখোপাধ্যায় নন্দিনী চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেন। বন্ধু শৈলজা নন্দের অনুরোধে কাজী নজরুল ইসলাম এই চলচ্চিত্রের জন্য চোখ গেল শিরোনামের একটি গান রচনা ও সঙ্গীতায়োজন করেছিলেন। সুধীবৃন্দ, এবার থাকছে চোখ গেল এই নজরুল গীতিটির সাথে একটি দ্বৈত নৃত্য। নৃত্য পরিবেশন করবেন প্রিয়াঙ্কা সাহা ও ফাইজা বারসাত খান পূর্ণ, আর নৃত্যটি পরিচালনা করেছেন কথক নৃত্য সম্প্রদায়ের পরিচালক জনাব সাজু আহমেদ। তোমার ইয়ের অনুষ্ঠান চোখে কারো চোখ পড়েছে রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি আজও ভুলবি না রে
যে হারায় তাহার কি পাওয়া যায় নাকি রে? চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে? চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, তোর চোখে কারো চোখ পড়েছে নাকি রে? চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে? চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখ গেল পাখি রে, চোখ গেল। বিশের দশকের কথা। ধন্যবাদ। 20 শতকের 20-এর দশকের কথা। বাংলার কাব্যাকাশে রবীন্দ্রনাথ তখন প্রখর রবির মতোই দেদীপ্যমান। তাঁর একচ্ছত্র উজ্জ্বল কাব্যোচ্ছটায় বাকি কবিরা নিতান্তই অনুজ্জ্বল। এমনই এক সময় সেই আকাশে অত্যুজ্জ্বল ধূমকেতুর মতো উদয় হলেন 22 বছরের এক অর্বাচীন যুবক। নাম তার কাজী নজরুল ইসলাম। একের পর এক বিপ্লব ও দ্রোহের কবিতা লিখে কাঁপিয়ে দিলেন বাংলা কবিতার ভিত। তিনি ঝড়ের বেগে এলেন, দেখলেন, জয় করলেন বাংলা কবিতার রাজ্য। তবে যে কবিতাটি নজরুলকে তার কবি জীবনের শুরুতেই খ্যাতির চরম শিখরে নিয়ে যায় তার নাম বিদ্রোহী। অসাধারণ শব্দচয়ন, স্বতন্ত্র ভাষারীতি ও অভিনব ছন্দের গাঁথুনিতে রচিত বিদ্রোহ দৃপ্ত, রুদ্ররোষে বলিয়ান এমন কবিতা বাংলা সাহিত্যে আর একটিও নেই। 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের এক রাতে রচিত হয়েছিল এই কালজয়ী কবিতাটি। এবছর কবিতাটির 100 বছর পূর্তি। আমাদের আজকের আনন্দ আয়োজনে সেই বিরল উপলক্ষকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তাই এবারে থাকছে বিদ্রোহী কবিতাটির আবৃত্তি। আর আবৃত্তি করবেন স্থায়ী মিশনের কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আকন্দ। বলবীর বল উন্নত মম শির, শিরিনে হারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশে ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথে সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকে ছমকে, পথে যেতে যেতে চোখেতে চমকে ফিং দিয়া দেই তিনদোল। আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেলা হরদম হায় হরদম ভরপুর মদ। আমি হোমশিখা, আমি শাকনিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির,
আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজ বেশ প্রাণ গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুণ্ঠিস। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর। চিত চুম্বন চোর কম্পন আমি, থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চড়ির কনকন। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তোরই আনন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ। আমি সহসা মানে চিনেছি আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি বাড়ব বহ্নি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলাহল। আমি তরিতে চড়িয়া ওড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। আমি আরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশে ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক্তাপহানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। আমি দুঃখিত, আমি আসলে আনমিউট করতে ভুলে গিয়েছিলাম। বাংলা ও বাঙালির পরম আত্মীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রসঙ্গীত তার সৃষ্টিশীল জীবনের এক বিশেষ দিক। একই গানে বিভিন্ন রাগরাগিনীর ব্যবহার, একাধিক তালবিন্যাস, গুণের সম্ভার আর সুরের মাধুর্যে রবীন্দ্রনাথ সঙ্গীত জগতে একটি স্বকীয় ধারা তৈরি করেছেন। বাংলা ভাষার সঞ্জীবনী সুধাকে সুরের জাদুতে আবদ্ধ করে তিনি পৌঁছে গেছেন বাঙালির মনে, মননে ও চিন্তনে।
এবারে কবিগুরুর 160তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি সঙ্গীতাঞ্জলি। সুধীবৃন্দ, এবার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন তরুণ প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সেমন্তী মঞ্জুরি। শুভ অপরাহ্ন এবং বাংলাদেশ থেকে শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ অনেক। অনুষ্ঠানটা খুবই উপভোগ করছি, খুব ভালো লাগছে। আমি ভীষণ অনার্ড আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে। বাংলাদেশে আমি রবীন্দ্রনাথের গান করছি বেশ অনেকদিন ধরে এবং ছায়ানটেও শিক্ষকতা করছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে গানগুলো করছি। এখন আপনাদেরকে শোনাবো দুটো গান, তার মধ্যে একটি পাশ্চাত্য সুরের প্রভাব এবং একটি একেবারেই বাউলাঙ্গের গান। শুরু করছি আমার পরিবেশনা। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় তিনি নানান জায়গায় ভ্রমণ করেছেন এবং সেখান থেকে বিভিন্ন ধরনের সুর তিনি ইন্সপিরেশন হিসেবে নিয়ে কিছু গান রচনা করেছেন। তার মধ্যে একটি ভীষণ জনপ্রিয় গান কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। এই গানটির ইংরেজিটি করেছিলেন বেন জনসন। তো দুটো গানই আমি একটু একটু করে করছি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া পাব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া পাব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। Dream to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of Jove's nectar sip, I would not change for thine. ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে খুঁজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শোধাইছ আসে, আপনি আজিকে যবে শোধাইছ আসে, কেমনে প্রকাশে কব কত
কত ভালোবাসি, কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না বেদনা কোলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগে আছি জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগে আছি জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে, দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। অসংখ্য ধন্যবাদ জানাই আবারও, এই জানিয়ে আমার পরিবেশনা শেষ করছি। ধন্যবাদ শিল্পী সেমন্তী মঞ্জুরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অসম্ভব সুন্দর পরিবেশনার জন্য। শুধু দর্শক,
কত্থক শাস্ত্রীয় নৃত্যগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ধারা। বাদকের বলে নৃত্যশিল্পীর পায়ের তালে আনন্দ উচ্ছ্বাসের অভিরাম প্রকাশ ঘটে কত্থকে। আর এই অভিব্যক্তিগুলো অনন্য মাত্রা পায় ঘুঙুরের তালে। যেন সাগরে অদ্ভুত ঢেউ জাগে, পাড়ে প্রবল ধাক্কা খায়, ধ্বনি হয়, প্রতিধ্বনি হয়, সৃষ্টি হয় সুর, সৃষ্টি হয় তাল, অন্তরে জাগায় অনবদ্য দোতনা। সুধীবৃন্দ, চলুন কিছুক্ষণের জন্য আমরা মেতে উঠি দামিতা সবুরের ঘুঙুরের মুগ্ধতায়। রবীন্দ্রনাথ যদি হন বাংলা গানের প্রাণ, তবে নজরুল বাংলা গানের মন। আর প্রাণ ও মনের এই দুই প্রতিনিধির প্রাণ মন লয়ে বাংলা গানের অবয়ব গড়ে উঠেছে এক অনিবার্য পরম্পরায়। বাংলা সাহিত্য ও সঙ্গীতে নজরুল এসেছিলেন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো উন্মত্ততা নিয়ে। কোথায় ছিলেন না তিনি? তিনি ছিলেন শিকল ভাঙার গানে, ছিলেন সাম্যে, ছিলেন প্রেমে, ছিলেন জীবনের জয়গানে। তাই তার কবিতার ছন্দ, গানের বাণী আর সুরের বৈচিত্র্য আমাদের হৃদয় মনকে গভীরভাবে স্পর্শ করে। সুধীবৃন্দ, এবারে দুটি জনপ্রিয় নজরুল সঙ্গীত পরিবেশন করতে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হচ্ছেন অমিত সম্ভাবনাময় তরুণ কণ্ঠশিল্পী জনাব তৌফিক আহমেদ প্রিয়।
আসসালামু আলাইকুম। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? আচ্ছা, আমি সবার আগে হচ্ছে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদের এবং সঞ্চিতা আপুকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি কাজ করছি একটি বেসরকারি ব্যাংকে এবং তার সাথে, সাথে আসলে গানটা আমার প্যাশন এবং সেই জায়গা থেকেই আসলে নজরুল সঙ্গীতটা করা। যে কথাটি বললেন একটু আগে সঞ্চিতা আপু যে নজরুল আসলে দ্রোহ, প্রেম সব জায়গাতেই ছিলেন। তো তার গানে এবং তার সৃষ্টিতে আসলে এই দুটো জিনিসই সবথেকে বেশি পাওয়া যায়। তো সেরকম দুটো গানই করার চেষ্টা করব। হোপফুলি ভাল লাগবে আপনাদের। আমি করার চেষ্টা করছি। উচ্চাটন মনো ঘরে রয় না পিয়া মোর, উচ্চাটন মনো ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, উচ্চাটন মনো ঘরে রয় না তেজিয়া লোকলাজ সুখ সাধ গৃহ তেজিয়া লোকলাজ সুখ সাধ গৃহ কাজ, নিজ গৃহে বনবাসে শয় না পিয়া মোর, উচ্চাটন মনো ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, উচ্চাটন মনো ঘরে রয় না লইয়া স্মৃতির লেখা কত আর কবি একা লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা, ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর, উচ্চাটন মনো ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তবু নয় না পিয়া মোর, উচ্চাটন মনো ঘরে, উচ্চাটন মনো ঘরে, উচ্চাটন মনো ঘরে রয় না গারা খামাজের উপর ছিল এই গানটি। আমি আমার পরবর্তী গানে চলে যাচ্ছি। প্রেম নজরুলের জীবনে বরাবরই এসছে, তো এই গানটি তার প্রেমের মতো প্রতীক, আমি সেটি পরিবেশ করার চেষ্টা করছি। আলগা করো গো খোপার বাঁধন, दिल वही मेरा हंस गई
दिल वही मेरा फंस गई আলগা করো গো খোপার বাঁধন আলগা করো গো খোপার বাঁধন दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई বিনোদ বেনির জরিন ফিতায় বিনোদ বেনির जरीन फीता है अंधा इश्क मेरा कस गई अंधा इश्क मेरा कस गई आलगा करो गो खुपार बांधुन दिल वही मेरा फंस गई কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া आँख फिरा दिया चोरी कर निंदिया कानेर दूले प्राण राखिले बिधिया आँख फिरा दिया चोरी कर निंदिया देहेर देउड़ीते बेड़ाते आशिया देहेर देउड़ीते बेड़ाते आशिया और नहीं वो वापस गई और नहीं वो वापस गई आलगा करो गो खुपार बांधुन दिल वही मेरा फंस गई তোমার কেশের গন্ধে কখন লুটায় আসিল লোভী আমার মন তোমার কেশের গন্ধে কখন লুটায় আসিল লোভী আমার মন বেहोश होकर गिर परी हाथ में बेहोश होकर गिर परी हाथ में बाजूबंद में बस गई बाजूबंद में बस गई आलगा करो गो खुपार बांधुन आलगा करो गो खुपार बांधुन दिल वही मेरा दिल वही मेरा दिल वही मेरा फंस गई ধন্যবাদ আমি আমার পরিবেশনা শেষ করছি ধন্যবাদ তৌফিক আহমেদ প্রিয় আপনি এত সুন্দর করে নজরুলের এই কঠিন দুটি গান এত সুন্দর করে পরিবেশন করেছেন এত সহজভাবে পরিবেশন করেছেন অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে বাংলার কাব্যাকাশে সোনার তরী একটি চিরায়ত আবেদনবাহী কবিতা এই কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ দেখিয়েছেন মহাকাল মানুষকে নয় বরং তার সৃষ্টিশীলতাকে ধারণ করে জানা যায় যে বাংলা 1298 সালের ভরা বসন্তে কবি ভরা বর্ষার এই কবিতাটি লিখেছিলেন এ সময় তিনি ছিলেন পদ্মার মাঝে জমিদারি বোটে আকাশে কালো মেঘ ওপারে গাছপালার ঘন ছায়ায় ঘেরা গ্রাম নদীতে অথই পানি কাঁচা ধানে বোঝাই চাষিদের নৌকা ভরা পদ্মার এই বাদল দিনের ছবি সোনার তরী কবিতার অন্তরে প্রচ্ছন্ন সুধীবৃন্দ এবারে রবি ঠাকুরের এই বিখ্যাত কবিতাটি আবৃত্তি করবেন স্থায়ী মিশনের প্রথম সচিব জনাব মোহাম্মদ কামরুল ইসলাম গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা
পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে কি ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছি নুভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আনন্দ ও সুন্দরের অমৃত সাধক রবীন্দ্রনাথ ঠাকুর। স্রষ্টা ও সৃষ্টির অনুপম মেলবন্ধনের বৈশ্বিক উপলব্ধি এই আনন্দের সার কথা। জীবনের আনন্দ অভিযাত্রায় সত্য ও সুন্দরের অন্বেষণকেই চিত্তে ধারণ করেছিলেন জীবন গানের মহাশিল্পী রবীন্দ্রনাথ। এই আনন্দ বন্দনাতেই তিনি সুর সেধেছেন, গেয়ে উঠেছেন আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে রবীন্দ্রনাথের এই গানটির সাথে একটি দলীয় নৃত্য। কথক নৃত্য সম্প্রদায়ের পরিচালক জনাব সাজু আহমেদের পরিচালনায় নৃত্যটি পরিবেশন করছেন প্রিয়াঙ্কা সাহা, ফাইজা বারসাত খান পূর্ণ ও মালিহা তাবাসসুম। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। छावर करहूं सदा रंग पिया लागे
শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়ালহ শূন্য জীবনে না লাগি মোর ঠুমক পলঙ্গনা লাগি মোর ঠুমক পলঙ্গনা রে নদিয়া ঘর বিরন মোহে कहत फायदा बाजे घुंगरिया लागी मोर ठुमक पलंगना लागे मोर ठुमक पलंगना আনন্দ ধারা বহিছে ভুবনে। সুধীবৃন্দ, এই দলীয় পরিবেশনার মধ্যে দিয়েই শেষ হলো আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদায় নেবার আগে আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের তরুণ শিল্পীবৃন্দ সেমন্তী মঞ্জুরি, তৌফিক আহমেদ প্রিয়, প্রিয়াঙ্কা সাহা, ফাইজা বারসাত খান পূর্ণ ও মালিহা তাবাসসুমকে, যারা ঢাকা থেকে শত ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমাদেরকে সার্বিক কারিগরি সহায়তা দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মিশনের জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে। সুধীবৃন্দ, সকলের মাঝে নতুন বছরের আনন্দবোধ ও ঐক্যের চেতনা ছড়িয়ে দেয়াই ছিল আমাদের আজকের আয়োজনের মূল লক্ষ্য। আসুন
ক্ষুদ্র চিন্তাকে দূরে ঠেলে দিয়ে বৃহত্তর স্বার্থে কাজ করি, মহত্তর লক্ষ্যে আমাদের দেহ মন আত্মাকে সমর্পণ করি, মহাসৃষ্টির অপার সৌন্দর্যে আনন্দ খুঁজি, আর রবীন্দ্রনাথ নজরুলে আমাদের জীবনকে রাঙিয়ে তুলি। সবাইকে আবারও নতুন বছর 1428-এর শুভেচ্ছা জানিয়ে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সদয় অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ নববর্ষ।